ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের। উপদেষ্টাদের মধ্য থেকে হচ্ছে কিংস পার্টি, অভিযোগ রিজভীর। সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। ফ্যাসিস্ট সরকারের কারণেই বাস্তবায়ন হয়নি তিস্তা চুক্তি। কুড়িগ্রামের জামাতের আমির, ক্ষমতায় গেলে সমন্বিত উন্নয়নের আশ্বাস। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় রিমান্ডে মিথুন, গ্রেফতার 6 জন কারাগারে। চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে হত্যা। 10ম গ্রেডের দাবিতে শহীদ মিনারে প্রাথমিক সহকারী শিক্ষক সমাবেশ। দাবি আদায়ের আশ্বাসে 31 জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিত। বিভিন্ন সেক্টর থেকে 17 গ্রেড থেকে 10ম গ্রেড নিয়ে আসে, তখন রাষ্ট্রীয় কোষাগারে অর্থ থাকে, শুধু শিক্ষকদের বেলায় অর্থ থাকে না। ছুটির দিনে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়। শেষ সময় অফারের ছড়াছড়ি, বিক্রি বেড়েছে কয়েক গুণ। খুবই ভালো, আমার অনুভূতিটা মানে বলার মতো না, অনেক ভালো লাগছে। আমার অনেক ভালো লাগছে। মেলায় অনেক কিছু আছে এবং আই থিঙ্ক এই জায়গাটাতে আরও অনেক কিছু করা যায়। এবং অবৈধ অভিবাসী ধরতে যুক্তরাষ্ট্র জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান। একদিনে আটক 5 শতাধিক অভিবাসী। দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান। বলেন, 1975 সালের 25 জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্র গলা টিপে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। বলেন, জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় 4র্থ সংশোধনী আইন পাশ করে। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের ঘন অমানিসা ছড়িয়ে দিয়েছিল বলেও মন্তব্য করেন তারেক রহমান। উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপিকে ভারতের দালাল বানিয়ে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন যারা, তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফির রহমান তুহিনের রিপোর্টে বিস্তারিত। সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জানান যে গণতন্ত্র ও ভোটের অধিকার নিয়ে বিএনপি দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে, তা নিয়ে এখনো নতুন করে চক্রান্ত চলছে। তাদের আচরণের মধ্যে যদি নিরপেক্ষতার কোনো চিহ্ন না থাকে, আমরা এও শুনেছি যে উপদেষ্টাদের মধ্যে থেকে চেষ্টা করা হচ্ছে যে একটা কিংস পার্টি করার। অন্তর্বর্তীকালীন সরকারের ধারণা মানুষের কাছে এটি একটি নিরপেক্ষ সরকার, এটি একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। হ্যাঁ, তার আগে যতটুকু সংস্কার করা দরকার করবে, সেখানে তো বলা হচ্ছে না, কিন্তু এটা অনন্তকাল ধরে সংস্কার চলবে আর নির্বাচন হবে না, এইটা হতে পারে না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি মহল ফায়দা নিতে বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। এমনটা হলে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই দেশে অতন্ত্র প্রহরী ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, এই দেশের স্বাধীনতা অতন্ত্র প্রহরী ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই দেশে অতন্ত্র প্রহরী আমার এই নেতা কর্মী ভাইরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। অনেক দল, অনেক ব্যক্তি যারা আজকে কথাবার্তা বলছেন, এমনভাবে কথাবার্তা বলছেন মনে হয় যে বিএনপি যেন আওয়ামী লীগের দোসর। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন,
এটার পরিণতি কিন্তু ভালো হবে না। নতুন দল হলে তাদের স্বাগত জানাবে বিএনপি, তবে উল্টোপাল্টা কথা বলে দেশকে বিভ্রান্ত করার চেষ্টা না করার অনুরোধ জানান মির্জা আব্বাস। অনেকে বলেন নতুন একটা দল হচ্ছে আর বিএনপি নাকি ওটাকে জেলাস করছে। এই কথা যারা বলেন তারা জাতির শত্রু। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন খালেদা জিয়া। এরপর তিনি তারেক রহমানের বাসায় যাবেন। বৃহস্পতিবার দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার জাহিদ হোসেন। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতালের ছাড়পত্র পেলে স্থানীয় সময় শুক্রবার রাত 9টায় তারেক রহমানের বাসায় নেওয়া হবে খালেদা জিয়াকে। বৃহস্পতিবার রাতে দ্য লন্ডন ক্লিনিকের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়েছে। শুক্রবার সেসব রিপোর্ট পাওয়া গেলে খালেদা জিয়া ছুটি পেতে পারেন। এছাড়াও তিনি জানান, বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ। কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনার কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। এই সার্বক্ষণিকভাবে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রস ওনাদের সার্বিক তত্ত্বাবধানে উনি চিকিৎসা অধীন থাকবেন এবং মেডিকেল বোর্ড যেটি ওনার চিকিৎসকরা আছে ওনাদের তত্ত্বাবধানে থাকবেন। রাতে দাদি খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান জাইমা রহমান ও জাফিয়া রহমান। ৭৯ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির আদেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের কারণে তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জামাতে ইসলামের কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে জনগণের ন্যায্যতার বিবেচনায় সমন্বিত ও সুষম উন্নয়ন করবে জামাত। সমাজে অনাচার দেখলে প্রতিবাদ করার ঘোষণা দিয়ে তিনি বলেন, অন্যায় যে করবে তার বিরুদ্ধেই প্রতিবাদ হবে। জামাতের কেউ যদি অন্যায় অপরাধ করে তাহলে তাদের ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান জামাতের আমির। এ সময় দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ না গড়া পর্যন্ত লড়াই চলবে ঘোষণা দেন জামাতের আমির। এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা, কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে? কেন কাজ এখনো শুরু হলো না? বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। যদি এই দেশের খেদমতের দায়িত্ব দেন, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মুখ দেখে কোনো এলাকার উন্নয়ন হবে না। জনগণের ন্যায্য প্রয়োজনকে বিবেচনায় নিয়ে সমন্বিত সুষম উন্নয়ন হবে। আগামী নির্বাচনে যেন সকল ইসলামী দলগুলোর একটি মাত্র ভোট বাক্স হয় সে ব্যাপারে কাজ চলছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সকল ইসলামী দল মিলিয়ে নির্বাচনী জোটের ব্যাপারেও আশা প্রকাশ করেন তিনি। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে এ কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, ইসলামী দলগুলোকে বারবার সিঁড়ি বানিয়ে ক্ষমতায় গেছে বিভিন্ন রাজনৈতিক দল, আর এটা হতে দেওয়া হবে না। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায়। বাংলাদেশে এখনো সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি অভিযোগ করে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না, ক্ষমতার হাত বদল হয়েছে, সিস্টেমের পরিবর্তন হয়নি। মেধাবী যোগ্যতা সম্পূর্ণ ছেলেগুলো আজকে রাস্তায় রাস্তায় বেকার ঘুরছে, কিন্তু তাদের দলীয়করণের কারণে অযোগ্য লোকগুলো সর্বত্র তারা বসিয়ে দেশটাকে একটা অসুন্দর দেশে পরিণত করেছে। ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। সেই হিসাবে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে যে ইসলামের
দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটু বাক্স পাঠাতে পারি, এই চিন্তা, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। ৭২-এর সংবিধান দিয়ে এদেশে বহুদলীয় গণতন্ত্র সম্ভব নয় বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইউনিটি অ্যান্ড জাস্টিস শিরোনামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গণপরিষদের মধ্য দিয়ে আমরা এমন একটি সংবিধান চাই যার ফলে এদেশে আর যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। তিনি আরো বলেন, দেশের সংকট সমাধানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গণপরিষদ নির্বাচনের দিকে হাঁটতে হবে। এ সময় তিনি বলেন, গণপরিষদ নির্বাচনে যে সংবিধান তৈরি হবে সেখানে ২৪-এর গণ অভ্যুত্থানে যেসব শ্রমিক নিহত হয়েছেন তাদের কথা থাকতে হবে। বিচার প্রক্রিয়া আর সংস্কার প্রক্রিয়ায় যারা বাধা দিতে চায় তাদের পরিণতি হবে শেখ হাসিনার মতো বলেও মন্তব্য করেন তিনি। এদিকে পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এসবে কান না দিতেও আহ্বান জানান তিনি। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। লিখেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দেবেন না। আমরা সবাই ভালো আছি, নিজ নিজ জায়গায় আছি, আলহামদুলিল্লাহ। গেল বৃহস্পতিবার দিনগত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ বিভিন্ন জনকে নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র দিয়েছেন, সামরিক বাহিনী সরকার গঠন করছে, সমন্বয়করা পালিয়ে গেছেন, এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায়। এরই প্রেক্ষিতে উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে পোস্টের মাধ্যমে সবাইকে গুজব থেকে দূরে থাকার আহ্বান জানান। রাজধানীর এলিফ্যান্ট রোডে ২ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেফতার মিথুনকে একদিনের রিমান্ড দিয়েছেন আদালত। অন্যদিকে গ্রেফতার মিথুনকে নিউ মার্কেট থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে ২ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেফতার মিথুনকে নিউ মার্কেট থানা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ সহ ৮ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। এর আগে ১০ জানুয়ারি রাতে এলিফ্যান্ট রোডে ইসিএস কম্পিউটার সিটির সামনে ২ ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে ১১ জানুয়ারি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ইমন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনে নিউ মার্কেট থানায় মামলা করেন ব্যবসায়ী ওয়াহিদুল হাসান। মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এই ঘটনায় রিমান্ডে নেওয়া এক আসামি জানায় তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিলেন মিথুন। মিথুনকে পুলিশের গাড়ি থেকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করে। এ ঘটনায় আলাদা একটি মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। চট্টগ্রামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে রাউজনের নোয়াপাড়ায় তাকে গুলি করে হত্যা করা হয়। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয়রা জানায়, জুমার নামাজ আদায় করতে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান জাহাঙ্গীর। স্থানীয় আসাদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয় তারা, পরে গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে হামলার মুখে পড়েন কয়েকজন। নিহত জাহাঙ্গীর কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলেও জানিয়েছে স্থানীয়রা। ওনার জীবদ্দশায় অদ্যাবধি এই পর্যন্ত উনি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। ওনাকে এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে সবাই ভালো মানুষ হিসেবে সবাই চিনতেন। এখন উনি ছিলেন দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে আজকে সকালে উনি চট্টগ্রামে এসেছেন এবং নিজ বাড়িতে গিয়েছেন। নিজ বাড়ি গিয়ে এলাকার মানুষজনের সাথে দেখা করেছেন। পরবর্তীতে উনি নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। এমন সময় ওনার এলাকারই একজন ওনার সাথে বাইকে ছিলেন, যিনি বাইক ম্যানেজার, যিনি উনি বাইক চালাচ্ছিলেন এবং উনি নিয়ে যাওয়ার সময় পিছন থেকে একজন কে বা কারা দুর্বৃত্ত ওনাকে গুলি করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থানীয় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। শুক্রবার রাত 7:30টার দিকে তারা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। এতে বন্ধ হয়ে যায় দুই পাশের যান চলাচল। এর আগে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ে স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের সামনে রাজশাহী কলেজে অধ্যয়নরত শিহাব নামে ওই যুবকের মৃত্যু হয়। এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, ছিনতাই রোধ সহ সার্বিক নিরাপত্তায় রাতে প্রক্টোরিয়াল বডি নিয়মিত টহলে বের হয়েছিল। এ সময় শিহাব নামের ওই যুবক মেয়ে সহপাঠী সহ তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে বসেছিল। প্রক্টোরিয়াল বডির গাড়ি দেখে বাইক নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে ভবনের সামনের সড়কে দুর্ঘটনার কবলে পড়েন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেতন কাঠামো 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দিনভর অবস্থান শেষে রাতে 31 জানুয়ারি পর্যন্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা। সহকর্মী শাহাদাত নিশাদের প্রতিবেদন। শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দাবি আদায়ের আশ্বাস দিলে 31 জানুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 31 তারিখে যদি আমাদের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড নিয়ে সিনেমিনি খেলা হয় এবং সহকারী প্রধান শিক্ষক পদ তৈরি হয়, 31 তারিখের পরে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাব। এর আগে সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে 10ম গ্রেডের দাবিতে অবস্থান নেয় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এতে অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ সময় শিক্ষকরা তাদের জীবনমানের উন্নয়নের জন্য তাদের বেতন কাঠামো 10ম গ্রেডে উন্নীতের এক দফা দাবি জানান। আমাদের 10ম গ্রেড দিতে হবে। বিভিন্ন সেক্টর থেকে 17 গ্রেড থেকে 10ম গ্রেড নিয়ে আসে, তখন রাষ্ট্রীয় কোষাগারে অর্থ থাকে, শুধু শিক্ষকদের বেলায় অর্থ থাকে না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সবচেয়ে বেশি বৈষম্যের শিক্ষার উল্লেখ করে দাবি পূরণে সরকারকে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। বাংলাদেশের শিক্ষকদের বেতন সবচেয়ে কম। আমরা এই সরকারকে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে শহীদ মিনারের শিক্ষকদের সমাবেশের সাথে সংহতি প্রকাশ করে বলতে চাই, শিক্ষকদের ব্যাপারে আপনাদের বাজেট বৃদ্ধি করতে হবে। এটা দাবি বলবো না, আমরা অধিকার বঞ্চিত। প্রাথমিক সহকারী শিক্ষকরা 10ম গ্রেডের দাবিতে এখানে জমায়েত হয়েছেন। যদি উন্নত বেতন না দিয়ে ধরে রাখতে না পারেন, তাহলে আপনারা উন্নত জাতি কিভাবে প্রত্যাশা করতে পারেন? শিক্ষকদের জীবনমানের উন্নয়নে বেতন বৃদ্ধির বিকল্প নেই উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড পরিবর্তনের বিকল্প নেই। তাহলে সেই শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে, শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে, তাহলে আমরা আগামীতে কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব? আপনাদের এই দাবির সাথে আমি পুরোপুরি একমত এবং আমি বলছি যে শুধুমাত্র 10ম গ্রেড না, আমি চাই অন্তত ন্যূনতম সকল শ্রেণীর শিক্ষককে যেন প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করা হয়। পরে আন্দোলনকারী শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন, কিন্তু শাহবাগ থানার সামনে পৌঁছালে তাদের আটকে দেয় পুলিশ। পরে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টার কার্যালয়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। শুক্রবার দুপুর থেকে রাজধানী পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলায় ক্রেতাদের সমাগম বাড়তে থাকে। শেষ সময় অফারের ছড়াছড়ি থাকায় বেচাকেনাও হয়েছে অন্য দিনের তুলনায় কয়েক গুণ বেশি। মেলা ঘিরে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত এইচ হিমেলের রিপোর্টে। মেলার প্রবেশ মুখে রাস্তার দুপাশে মানুষের ঢল। শুরুতে মানুষ কম আসলেও শেষ দিকে মানুষের আনাগোনা বেড়েছে। প্রথম দিকে কেবল দর্শনার্থী আসলেও এখন ক্রেতারাও আসছেন। এদিকে সাপ্তাহিক বন্ধ হওয়ায় চাকরিজীবী থেকে শুরু করে শিক্ষার্থী, পেশাজীবী সহ সব শ্রেণীর মানুষ মেলায় এসেছেন। পরিবারের সঙ্গে কেনাকাটা করতে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মেলায় আসা দর্শনার্থীরা উচ্ছ্বাসিত। অনেক ভালো লাগছে, মানুষজন আসলে এভাবে সচরাচর প্রতিদিন এরকম দেখা যায় না, বিশেষ করে ছুটির দিনগুলো ছাড়া আর কি। খুবই ভালো লাগছে। মেলা শেষ হতে আর কয়েকদিন বাকি, বিক্রি বেশ ভালোই হচ্ছে।
ক্রেতারাও বেশ আগ্রহী। দেশি বিদেশি সব ব্যবসায়ীরা আশা করছেন যেসব পণ্য নিয়ে এসেছেন তা বিক্রি করে যেতে পারবেন। শেষ দিকে এসে বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। নতুন নতুন তো অনেক কালেকশন আসছে, তো সবাই এসে দেখে যাবেন, যার যেটা ভালো হয় কেনাকাটা করতে পারবেন। মেলায় দেশি পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যের বন্ধনে বাণিজ্য খাতে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। হিমেল, দেশ টিভি, ঢাকা। যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্রের মাটি থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে মরিয়া ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যেই চালু হয়েছে অভিযান। আটক করা হয়েছে 538 অবৈধ অভিবাসী। এর মধ্যে 300 জনকে তাৎক্ষণিক দেশে পাঠানো হয়েছে বলে দাবি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের। এতে আতঙ্কে দিন পার করছেন অবৈধরা। নীরব দাসের রিপোর্ট। মার্কিন ড্রিম বা উন্নত জীবনের স্বপ্ন নিয়ে প্রতি বছর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিভিন্ন দেশের সাধারণ মানুষ। তবে শিক্ষা কিংবা চাকুরির ভিসার মেয়াদ থাকে হাতে গোনা। এতে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ঘাপটি মেরে থাকেন নথিবিহীন এ মানুষগুলো। বর্তমানে এসব অবৈধদের মার্কিন মুলক থেকে উচ্ছেদে অভিযানের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 20 জানুয়ারির শপথ নিয়ে জারি করেন নির্বাহী আদেশও। এতে গত কয়েকদিন ধরেই বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। মার্কিন সময় শুক্রবার এ অভিযানের মাত্রা বাড়ায় ট্রাম্প প্রশাসন। শহরে নামানো হয় মার্কিন সামরিক বাহিনী। সাঁড়াশি অভিযানে এখন পর্যন্ত 538 জন আটকের খবর দিয়েছে এনডিটিভি। 300 অবৈধকে দেশে ফেরত পাঠানো হয় বলেও জানায় সংবাদ মাধ্যমটি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বিষয়টি নিয়ে মুখ খোলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বলেন, অভিযানে আটকের বেশিরভাগই অপরাধী লিপ্ত। ট্রাম্প প্রশাসনের ক্ষমতায় আসার প্রথম সপ্তাহে চালানো অভিযানটিকে স্মরণকালের বড় অভিযান বলেও আখ্যা দেন তিনি। এদিকে দক্ষিণ সীমান্তে বিপাকে পড়েছেন মেক্সিকান অভিবাসীরা। দ্রুতই কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি প্রোগ্রামটি পুনরায় চালুর অনুরোধ তাদের। এছাড়া মানবাধিকার সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স বলছে, এভাবে হুট করে অভিযান না চালিয়ে সময় দেওয়া উচিত। একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া উচিত ট্রাম্প প্রশাসনকে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।